গঙ্গা ভার্সেস মঙ্গা। ম্যাজিক শ্যাম্পু। একদিন গঙ্গার বাড়ি গঙ্গার বোনের মেয়ে মিনা আসে। মিনা এসেই গঙ্গার গলা ঝরিয়ে ধরে বলে, অনেক ধন্যবাদ মাসিমণি, তোমার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই আমি মাথার চুল ফিরে পেলাম। অনেক অনেক ধন্যবাদ, আমি টাক মাথা নিয়ে বাইরেই বেরোতে পারছিলাম না। এইভাবে ও খুশি হয়ে গঙ্গাকে বলে। তাই শুনে গঙ্গা বলে, কেন রে, আমি কি বাইরের লোক? আমাকে ধন্যবাদ বলছিস? তুই আমার মেয়ের মতন, তোর জন্য আমি এতটুকু করতে পারবো না? এই সব কথা দরজার পিছনে দাঁড়িয়ে চুপ করে মঙ্গা শুনছিল আর মনে মনে ভাবে, কি এটা মিনা? এক সপ্তাহ আগে তো একদম টাকলে ছিল, এখন এত চুল কি করে হয়ে গেল? মনে হচ্ছে শাশুড়ি মার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পু খুব কাজে এসেছে। শ্যাম্পুর কথা গ্রামের লোক জানতে পারলে আরো ভিড় করে শ্যাম্পু কিনতে চলে আসবে। এইভাবে ও মনে ভাবতে থাকে। কিছুক্ষণ পর মঙ্গার মাথাতে একটা আইডিয়া আসে। মঙ্গা চিন্তা করতে থাকে, আমাদের গ্রামের অর্ধেক লোকের তো মাথায় টাক, আমি যদি এই ম্যাজিক্যাল শ্যাম্পু বিক্রি করি তাহলে অনেক রোজগার করতে পারবো। আগে গিয়ে সুজাতাকে একটু স্যাম্পল দিয়ে আসি, ওই সারা গ্রামের শ্যাম্পুর সম্বন্ধে প্রচার করে দেবে। বাহ বাহ মঙ্গা, তোর কি বুদ্ধি! এই ভেবে মঙ্গা চুপচাপ গঙ্গার বাক্স থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু চুরি করে তার থেকে একটু বার করে সুজাতার কাছে যায়। সুজাতা ঘরে বসে কিছু ভাবছিল। সেই সময় মঙ্গা সুজাতার কাছে গিয়ে বলে, কি রে সুজাতা, কি হয়েছে, এত কি চিন্তা করছিস? এই শুনে সুজাতা কাঁদতে কাঁদতে বলে, মঙ্গা দেখ না, আমার কত চুল পড়ে যাচ্ছে, সব চুল পড়ে গেল। যখনই দেখি তখনই চিনি খাচ্ছিস, চিনি আর চিনি, এত চিনি খেলে চুল তো পড়বেই না। তখন সুজাতা অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা তাহলে একটা উইক কিনে নি আমি। এই শুনে মঙ্গা অবাক হয়ে গিয়ে বলে, তুই উইক লাগানোর জন্য রেডি, কিন্তু চিনি খাওয়া বন্ধ করতে পারবি না, তাই তো? আমার কাছে একটা ম্যাজিক্যাল শ্যাম্পু আছে, তুই যদি সেটা ব্যবহার করিস তাহলে যতই চিনি খাস না কেন চুল পড়বে না, আর উইক লাগানোর দরকারও নেই। এই কথা শুনেই সুজাতা খুব খুশি হয়ে যায় আর উৎফুল্ল হয়ে বলে, কি কি বললি মঙ্গা, সত্যি বলছিস? তখন মঙ্গা নিজের ব্যাগ থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু একটু বার করে সুজাতাকে একটা শিশিতে ঢেলে দেয়। পরের দিন সুজাতার চুল পড়া একটু কম হয়। তখনও মঙ্গার কাছে এসে আবার বলে, হ্যাঁ রে মঙ্গা, দেখ আমার চুল কিরকম চকচক করছে, এইসব তোর ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই করছে, আমাকে আরেকটু দে না, চাইলে আমি তোকে 1 কেজি চিনি দেব। চিনি তুই ভালোবাসিস, আমি কিন্তু টাকা ভালোবাসি, টাকা নিয়ে আয় আর শ্যাম্পু নিয়ে যা, আর তার সাথে সারা গ্রামবাসীকে বলতেও ভুলিস না, যত লোক আমার কাছে কিনতে আসবে তত কেজি চিনি দেব তোকে। সুজাতাও হ্যাঁ বলে চলে যায়। সুজাতা সারা গ্রামের লোককে এই ম্যাজিক্যাল শ্যাম্পুর সম্বন্ধে বলে। গ্রামের লোকেরাও ওই শ্যাম্পুর জন্য ভিড় করতে থাকে আর কিনতে থাকে। সুজাতা ওই ম্যাজিক্যাল শ্যাম্পু ছোট ছোট শিশিতে ভরে লোকেদের বিক্রি করতে থাকে। তার ফলে মঙ্গার অনেক টাকা রোজগার হয়। একদিন ওই বোতলে থাকা সব শ্যাম্পু শেষ হয়ে যায়। তাই দেখে মঙ্গা নিজের মনে মনে বলে, এ মা, এ কি, বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, এই শ্যাম্পু তো শেষ হয়ে গেছে, এখন আমি কি করি? এইভাবে ও চিন্তা করতে থাকে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। নিজের মনে এইভাবে ভাবে, এর মধ্যে কিছুটা সাবান জল ভরে লোকেদের বিক্রি করে দিই, লোকেরা জানতেই পারবে না। বাহ মঙ্গা বাহ, তোর কি বুদ্ধি! এইভাবে চিন্তা করে ওই শ্যাম্পুতে কিছুটা সাবান জল মিশিয়ে দেয়
আর ওই সাবান জল লোকেদের বিক্রি করে দেয়। ওই শ্যাম্পুতে সাবান জল মেশানোর জন্য ম্যাজিক্যাল শ্যাম্পু ব্যবহার করা লোকেদের চুল যা এতদিন বাড়ছিল এখন পড়তে থাকে। সেই জন্য টাক পড়ে যাওয়া সব লোক মঙ্গার বাড়ি পৌঁছে যায়। মঙ্গা ওদের সবাইকে দেখে ভয় পেয়ে যায়। সবাইকে বলে, কি ব্যাপার, আপনারা সবাইকে তিরুপতি থেকে ফিরছেন? সবার মাথায় এরকম টাক কেন? এইভাবে জিজ্ঞাসা করে। তখন তাদের মধ্যে একটা লোক বলে, আমি তিরুপতি যাইনি, এই সব তোর এই শ্যাম্পুর জন্য হয়েছে। আমার একটু আধটু চুলও পড়ে গেল। টাকা তো অনেক নিয়েছেন, কিন্তু আপনি নকল শ্যাম্পু বিক্রি করলেন। আমি আপনাকে ছাড়বো না, দেখে নেব। এইভাবে লোক মঙ্গাকে মারতে আসে। তখন ওখানে গঙ্গা পৌঁছায়। মঙ্গা কেঁদে কেঁদে সব কথা শাশুড়িকে বলে। প্লিজ শাশুড়ি মা, যে করেই হোক এদের হাত থেকে বাঁচান। এইভাবে মঙ্গা বলে। তখন গঙ্গা বলে, আগে তুই বল, তুই আমার বাক্স থেকে শ্যাম্পু বার করেছিস কেন? ঠিক আছে, মানলাম তুই ওই শ্যাম্পু বিক্রি করেছিস, কিন্তু লোভে পড়ে তুই ওই শ্যাম্পুতে সাবান জল মিলিয়েছিস। সেটাই তোর ভুল। ওই ম্যাজিক্যাল শ্যাম্পুতে সাবান জল মিলালে রিয়াকশন হয়, যার ফলে বাকি চুলও পড়ে যায়। তুই আর তোর লোভ, ছি! এইভাবে গঙ্গা মঙ্গাকে বকে। গ্রামের সব লোকের চুল ফেরত আনে, সঙ্গে টাকাও ফিরিয়ে দিয়ে ওখান থেকে যেতে বলে। আর মঙ্গার মাথায় দুবার চাটি মেরে, আবার যদি তুই আমার বাক্স থেকে কিছু বার করিস বা তোর লোভের জন্য কোনো গন্ডগোল করিস, তাহলে ওই নকল শ্যাম্পু তোর মাথায় ঢেলে দেব, বুঝেছিস? এইভাবে গঙ্গা বকে। মঙ্গা ভাবে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। তখন সুজাতা ওখানে পৌঁছে গঙ্গাকে কাঁদতে দেখে বলে, এই মঙ্গা, তুই বলেছিলি না আমি যত লোককে বলবো তত কেজি চিনি দিবি? এইভাবে ও খুব সরল ভাবে বলে। এই কথা শুনে আগের থেকে কাঁদতে থাকা মঙ্গার আরো রাগ হয়ে যায়। ও চেঁচিয়ে বলে, কেন রে, আমি এখানে কাঁদছি আর তোর চিনি চাই? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে সুজাতাকে মারতে থাকে আর সুজাতা ভয়ে পালাতে থাকে। গঙ্গার গ্রামের থেকে 50 কিলোমিটার দূরে নদীর ধারে একটা গ্রাম ছিল। সেই গ্রামের লোকেদের যে কোনো কাজের জন্য 5 কিলোমিটার হেঁটে পাশের গ্রামে যেতে হতো। মাঝখানে তাদের নদীর ওপরে কাঠের সেতু পার হতে হতো। ওই গ্রামে রাজলক্ষ্মীর পরিবার থাকতো। একদিন রাজলক্ষ্মীর স্বামী আর ছেলে কোনো কাজের জন্য শহরে যায়। রাজলক্ষ্মীর বৌমা রাধিকা গর্ভবতী ছিল। রাধিকার ওষুধ আনার জন্য রাজলক্ষ্মী পাশের গ্রামে যাওয়ার আগে, বৌমা রাধিকা, সাবধানে থেকো, আমি তোমার ওষুধ আর প্রয়োজনীয় জিনিস আনার জন্য পাশের গ্রামে যাচ্ছি। আমি দুপুরের মধ্যে ফিরে আসব। যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে ফোন করে দিও, ঠিক আছে? এই বলে ও বেরিয়ে পড়ে। তারপর রাজলক্ষ্মী নদীর ওপরের সেতু পার করে অন্য শহরে যায়। এদিকে রাজলক্ষ্মী প্রয়োজনীয় জিনিস আর ওষুধ নিয়ে বিকেলে ঘরে ফেরার জন্য যখন বের হচ্ছিল, সেই সময় আকাশে কালো ঘন মেঘে ছেয়ে যায়। খুব বৃষ্টি হওয়ার ছিল। ওই কালো মেঘ দেখে রাজলক্ষ্মী ভাবে, আরে আরে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে, হয়তো নদীর উপরের সাঁকো ভেঙেও পড়তে পারে। এই চিন্তা করে ও তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য হাঁটতে থাকে। ও যা ভেবেছিল তাই। বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি আস্তে আস্তে বাড়তেই থাকে। যতক্ষণে ও নদীর সাঁকোর কাছে পৌঁছায়, নদী পুরো জলে ভরে যায়। তাই দেখে রাজলক্ষ্মী, আরে আরে, এখন আমি বাড়ি ফিরবো কি করে? এখানে তো সন্ধে নেমে আসছে, বাড়িতে বৌমা একা আছে, তার উপর মা হতে চলেছে। হে ভগবান, তুমি রক্ষা করো ঠাকুর। এই ভেবে রাজলক্ষ্মী ঘাবড়াতে থাকে। যখন ও ওই চিন্তা করছিল, সেই সময় ওর বৌমা রাধিকার ফোন আসে। হ্যালো শাশুড়ি মা, আপনি কোথায়?
সারা গ্রাম জলে ভরে গেছে শাশুড়ি মা, আমাদের ঘরেও জল ঢুকে গেছে শাশুড়ি মা। আমার খুব ভয় করছে শাশুড়ি মা, আমার পেটে খুব ব্যথা করছে। আপনি তাড়াতাড়ি ফিরে আসুন শাশুড়ি মা। আমি ব্যথা সহ্য করতে পারছি না শাশুড়ি মা, তাড়াতাড়ি আসুন না। এইভাবে যখন ও কথা বলছিল তখন ফোন কেটে যায়। এদিকে রাজলক্ষ্মী এইসব কথা শুনে, হে ভগবান, আমার বৌমাকে তুমি রক্ষা করো, এখন আমি কি করে বাড়ি ফিরবো? ঠাকুর, সব দিক রক্ষা করো। এই বলে ও চিন্তায় ছটফট করতে থাকে। ওকে এইভাবে দেখে পাশে দাঁড়ানো এক ব্যক্তি, মাসিমা, আপনার দুশ্চিন্তার কারণ আমি বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, আমার গ্রামে গঙ্গা নামে একজন মহিলা থাকে। আপনি যদি ফোন করে ওনাকে সমস্ত ঘটনা জানান তাহলে সে নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। এই বলে ওই ব্যক্তি গঙ্গার নম্বরে ফোন করে রাজলক্ষ্মীকে দেয়। এদিকে গঙ্গা আর মঙ্গা টিভিতে খবর দেখছিল আর দুজনে মিলে গল্প করছিল। দুপুর থেকে হওয়া প্রবল বৃষ্টিতে আশেপাশের সব গ্রাম ডুবে গেছিল। বৃষ্টির জল বেড়ে সব লোকের ঘরে ঢুকে গেছিল। এইসব খবর যখন দেখছিল সেই সময় গঙ্গার ফোন বাজে। হ্যালো, ও আচ্ছা, আপনি তো খুব ঝামেলায় পড়ে গেছেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই আপনার গ্রামের দিকে যাচ্ছি। এই বলে গঙ্গা ফোন রেখে দেয়। ওখানে বসা মঙ্গা সব কথা শুনে বলে, কি হয়েছে শাশুড়ি মা, এত চিন্তিত লাগছে কেন? কার ফোন ছিল? ও জানতে চাওয়াতে গঙ্গা সব কথা ওকে জানায়। সব কথা শুনে মঙ্গা বলে, আরে আপনি অ্যাম্বুলেন্সে ফোন করুন না। আরে, নদীর ওপরের সাঁকো জলে ডুবে গেছে, সারা গ্রামে জল ঢুকে গেছে। এই অবস্থায় ওখানে পৌঁছানো অসম্ভব, কিন্তু আমাদের ওখানে পৌঁছাতেই হবে। একটা কাজ করলে হয় না শাশুড়ি মা? আপনার কাছে উঠতে পারা বিছানা আছে না? আমরা সেটার সাহায্যে ওখানে পৌঁছে ওদের সাহায্য করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওটাতে যেতে তো পারি, কিন্তু এত ঝড় বৃষ্টিতে ওটাতে যাওয়া নিরাপদ নয়। ও, এই কথা। কোনো ব্যাপার না শাশুড়ি মা, ওই খাটের উপর একটা রুফ দিয়ে ওটাকে নৌকো বানিয়ে দিতে পারি, তাহলে আমরা ওটা নিয়ে ওখানে যেতে পারি, তাই না? এটা করলে আমরা দরকার মতন হাওয়াতেও উঠতে পারবো, আবার জলেও যেতে পারবো। এই কথা শুনে গঙ্গা খুব খুশি হয় আর বলে, বাহ মঙ্গা, তুই তো দারুণ আইডিয়া দিয়েছিস, চল এখনই চল। এই বলে গঙ্গা নিজের জাদুর বলে ওই উড়তে পারা খাটকে একটা বড় জায়েন্ট বোটে পরিণত করে। তখনই গঙ্গা আর মঙ্গা ওই বোটে চড়ে বেরিয়ে পড়ে। এইভাবে ওরা ওই বোটে করে গিয়ে ওই মেয়েটার গ্রামে পৌঁছায়। গঙ্গা মঙ্গাকে বলে, শোন মঙ্গা, তুই গিয়ে ওই মেয়েটার শাশুড়িকে নিয়ে আয়, আমি রাধিকাকে দেখছি। এই বলে গঙ্গা ঘরের ভেতরে চলে যায় আর মঙ্গা, আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা বলে রাজলক্ষ্মীকে আনতে যায়। ঘরের ভেতরে যাওয়ার পর গঙ্গা ওই মেয়েটির অবস্থা দেখে, শাশুড়ি মা, আমাকে কেউ বাঁচাও। এইসব দেখে গঙ্গা তখনই মেয়েটার কাছে গিয়ে বলে, বেটা, ভয় পেও না, ভয়ের কিছু নেই, আমি এসে পড়েছি। তোমার শাশুড়ি মা ফোন করে সব কথা জানিয়েছেন, আমি তোমাকে সাহায্য করতেই এখানে এসেছি, তুমি একটুও ভয় পেও না। এই বলে ও ওই ঘরের সব জল জাদুর বলে সরিয়ে দেয় আর রাধিকার ডেলিভারি করিয়ে দেয়। এর মধ্যে মঙ্গা রাজলক্ষ্মীকে জায়েন্ট বোটে ওঠায়। আসুন আসুন। রাজলক্ষ্মীর সঙ্গে সঙ্গে ও ওখানে দাঁড়ানো আরো দুজনকে বোটে তুলে নেয়। যখন রাজলক্ষ্মী বাড়ি ফেরে তখন ও তাড়াতাড়ি ঘরে এসে গঙ্গাকে দেখতে পায়। তখন গঙ্গা বলে, এই নিন, আপনার বৌমা খুব মিষ্টি একটা নাতনির জন্ম দিয়েছে। এই বলে নাতনিকে রাজলক্ষ্মীর কোলে দেয়। নাতনি দেখে রাজলক্ষ্মী খুব খুশি হয়। দিদি,
আপনি সত্যি ভগবানের মতন ঠিক সময়ে এসে আমার বৌমার প্রাণ বাঁচালেন। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে রাজলক্ষ্মী গঙ্গাকে ধন্যবাদ জানায়। ওদিকে বিছানায় শুয়ে থাকা রাধিকাও 2 হাত জড়ো করে গঙ্গাকে নমস্কার করে। এইভাবে রাজলক্ষ্মী মঙ্গার দিকে তাকিয়ে মঙ্গাকে বলে, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বেটা, সময় মতন এসে তোমার নৌকোতে করে আমায় বাড়ি ফিরিয়ে আনার জন্য। এইভাবে ও দুজনকে ধন্যবাদ জানায় আর খুশি হয়। গঙ্গা আর মঙ্গা ওই নৌকো করে নিজেদের বাড়ি ফিরে যায়।